ওয়াইটিতে আমরা একটা জিনিস খুব ভালো শিখেছি, কারুর পৌষ মাস কারুর সর্বনাশ। মানে কারুর ক্ষতি করার ইসে কিছু মানুষের কি যে আনন্দ সেটার কোনো ধারণা নেই। হ্যাঁ দেখো, অন্যায় ভুল পদে পদে মানুষ করে, মারাত্মক মারাত্মক ভুল করেছে এমন মানুষও ওয়াইটিতে আছে। কিন্তু আমরা অবশ্যই করে এইটার ওপর বিশ্বাস করি যে কর্মফল যা করেছে ওর তো এইটা যৎসামান্য, এটা ওর জন্য ডিজার্ভ। দেখো অ্যাকচুয়ালি কোনটা কার জন্য ডিজার্ভ করে সেটা আমরা কেউ জানি না। আমরা কারুর ডিজার্ভের কথা চিন্তা করতে থাকবো, আমি কি ডিজার্ভ করি সেটা আবার অন্যরকম হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো নানান মানুষের নানান রকম বক্তব্য শুনছি, দেখছি, বুঝছি। তো তার মাঝখান দিয়ে মনে হলো দুটো কথা বলে যাই, যে ভালোবাসা, পীড়িত, বিশ্বাস, ভরসা, রাগ, অভিমান, ক্ষমা, হ্যাঁ এগুলো কি মানুষ টু মানুষ, ম্যান টু ম্যান ভ্যারি করে, নাকি মানে সবার জন্যই স্পেশাল ডিসকাউন্ট চলছে, তাই না? যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আরটিআই, দেখো ওয়াইটিতে অ্যাকচুয়ালি আরটিআই কী জিনিস আগে কেউ জানতো না। তো এখন আরটিআই বিষয়টা কিন্তু খুব উঠছে, দেখবে মুখে কমেন্ট সেকশন দেখবে আরটিআই এই হ্যানা তারা নিয়ে মানুষের কিন্তু অনেক জ্ঞান। আমার স্পেশালি সেইভাবে কোনো রকম জ্ঞান ছিল না। এক দিদিভাই আমাকে একটা জিনিস শেয়ার করলো, বললো রিম্পা এই জিনিসটা দেখো। তো আমি পড়লাম। দেখো গুগল বাবাজি তো এখন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, বুঝিয়ে দেয়। তো ভাবলাম আরটিআই বিষয়টাই একবার যাচাই করে দেখা যাক। তো সেখান থেকে এটা এসছে যে গুগল বলছে নো, ইউ ক্যান নট গেট অ্যানাদার পারসনস ব্যাঙ্ক ডিটেলস through an RTI personal application. The Central Information Commission CIC has ruled that bank account details are considered commercial confidence and are not subject to disclosure under the RTI Act. This is because banks hold this information in a fiduciary, অনেক রকমের এখন ইংলিশ বেরিয়েছে, relationship with their customers, and disclosing it would violate that trust. Additionally, the information is considered personal and exempt from disclosure under section 8(1) (1) J of the RTI Act. তার মানে আমরা এরকমভাবে হুটহাট করে আরটিআই দ্বারা মানে কোনো রকমভাবে অন্যের ডিটেলস এইভাবে চাইতে পারি না, কখনো চাইতে পারি না, ঠিক আছে? যেই হোক, আজকে একজনেরটা চাওয়া আছে, কালকে আমারটা চাওয়া হতে পারে, কালকে পরশুদিন অন্যেরটা চাওয়া হতে পারে, বাট এইটা কোনো রুলসের মধ্যে পড়ে না যে আরটিআই দ্বারা এরকম চাইবো। বা আমি কাউকে ফোর্স করতে পারি না তোমার ব্যাংকের ডিটেলস দেখো, তোমার ব্যাংকের ডিটেলস দেখো, তুমি আলাদা করে কি কেস করো তোমার যদি সন্দেহ হয়। এবার বক্তব্য হচ্ছে কারোর বিষয়ে যদি একটা বড় অ্যালিগেশন লাগানো হয় অ্যাবাউট বিগ অ্যামাউন্ট, তাহলে সেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি সে কীভাবে তুলেছে সেটা যখন তুমি বলছো মতলব ওই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই করে তাহলে আমাদের কি করা উচিত, সেটার জন্য প্রমাণ দেওয়া উচিত যে আমি একজনের উপর অ্যালিগেশন লেখাচ্ছি, সে কিন্তু ক্রাউড ফান্ডিং করে সামথিং অ্যামাউন্ট একটা তুলেছে, তো এই টাকাটা সে কিন্তু মিসইউজ করছে বা কিছু। সবাই জানো এর আগে একবার প্রিয়ার ছেলের বিষয়টায় যখন ক্রাউড ফান্ডিং হয়েছিল, মানে জনগণ যখন পয়সা দিয়েছিল, সেই টাকাটা দিয়ে যখন বাচ্চাটার যে ট্রিটমেন্টটার জন্য মানে টাকাটা তোলা হয়েছিল সেটা যখন না করে অন্য ডিসিশন নেওয়া হয়েছে, সেই সময় কিন্তু পাবলিক খেপে গেছিল, ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে পাবলিক কিন্তু খেপেনি। পাবলিক মিনস যারা পয়সা দিয়েছে তাদের মধ্যে থেকে কোনো উচ্চবাচ্য শুনতে দেখছি না, মানে শুয়ের ক্ষেত্রে বলছি। সেই পাবলিকগুলো চুপ কেন? মানে কথায় আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির গুণ নেই। মানে যারা পয়সা দিয়েছে তারা যদি ভাবে যে আজকে আমি পয়সাটা দিয়েছি, আমার পয়সাটা মিসইউজ হচ্ছে, তাহলে তারা ইমিডিয়েট সেখানে কমপ্লেন করবে। বাট আমি শুয়ের ক্ষেত্রে এই বিষয়টা দেখছি না যে কোনো মানে দাতা মানে পয়সা দিয়েছে যে সে কোনো রকম কোনো অবজেকশান তুলেছে, কিন্তু প্রিয়ার ক্ষেত্রে কিন্তু এই অবজেকশানটা তুলেছিল বিকজ তার ছেলের যে ট্রিটমেন্টটার জন্য মানুষ মানে ভিউয়ার্সদের সিম্প্যাথিটা গেইন করে সেই পয়সাটা করা হয়েছিল, সেই ট্রিটমেন্টটা হয়নি। বাট আমি সেই সময় একটা ভিডিও করে বলেছিলাম যে আমাদের মেন উদ্দেশ্যটা কি, আমরা টাকাটা কেন দিয়েছি? প্রিয়ার ছেলের ট্রিটমেন্টের জন্য, যেটা বাচ্চাটার জন্য কার্যকরী।
তাহলে আজকে শুধুমাত্র যে ট্রিটমেন্টটার কথা উল্লেখ করেছে সেইটা করাচ্ছে না, অন্য করাচ্ছিল, মানে অন্য করাচ্ছিল ওরা, সেটাতে অবজেকশন তোলাটাও কিন্তু ভুল হয়েছে, এটা আমার মনে হয়। দেখো, কেউ কাউকে জোর করতে পারে না, কারোর যদি মনে হয় সে টাকা দেবে সে দেবে, যদি মনে হয় দেবে না সে দেবে। কেউ তো কারোর ঘাড় ধরে বলতে পারবে না তুমি পয়সা দাও। কারোর 1 টাকা মনে হবে, কারোর 10 টাকা, কারোর 10,000, কারোর 5,000, যার যেরকম মনে হবে। বাট কাউকে তো আমি ঘাড় ধরে বলতে পারি না যে তুমি আজকে পয়সাটা দাও। ও একটা অ্যামাউন্ট বলেছে 96,000 টাকা। 96,000 টাকাটাও কিন্তু মুখের কথা না, মানে 4,000 কম 1 লাখ টাকা, মুখের কথা না ওই টাকাটা, যে অ্যামাউন্টটার কথা শুনেছি আমরা। তো যাই হোক, 20 লক্ষর বিষয়টা তো অবশ্যই করে আর তার থেকেও বড় কথা, ভিডিও করেও অনেক কামিয়েছে। ও তো মানে শুনতে খারাপ লাগলো, ও পিঁপড়ের পেট টিপে খরচা করা মানে মানুষ। কারণ ও থাকে কিছু কিছু মানুষ, তারপরে নিজের জীবনে একটা সময় কষ্ট করেছে, তো পয়সার বিষয়ে একটুখানি হাতটা চাপা, খরচা করে না যে তা না, বাট ভীষণ ভেবে চিন্তে খরচা করে। তো ও কিন্তু পয়সা জমিয়েছে। আমার মতন আপনার মতন মানুষরা পয়সা জমাতে পারবে না, এই ছুঁয়ের মতন মানুষরা কিন্তু পয়সা জমায়। আমরা পেটটা টিপি না, যে উল্টে পিঁপড়ের ডিম কিনে নিই আমরা পয়সা দিই, এরকম অবস্থা, মানে পয়সা একদমই রাখতে পারি না হাতে আর কি। তো এই জায়গাটা আমার মনে হলেও পড়ে শোনানো উচিত, সেই কারণের জন্য আডিয়ার বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যে পিঁপড়ে বেঁচে আছি এখনও, তারপরেও কামড়ে যাচ্ছে, এই বেঁচে আছি এখন, আমি মরিনি। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে মনে হলো এই বিষয়টা বলি, তাই বললাম। বাকি তো টাকা পয়সার বিষয়টা যার যারটা শেষে বলতে পারবে, সে কার অ্যাকাউন্টে কত টাকা গেছে একমাত্র সেই জানে। তো এইবার চলে আসি ব্লকেজ। আমি তো জাস্ট শুনে অবাক যে ওর নাকি এই যে ট্রিটমেন্টটা যেটা ও দিল্লি গিয়ে করেছিল সেটা সাকসেসফুল, সেটাতে ওর যে ফ্যালোপিয়ান টিউবের যে ব্লকেজের প্রবলেমটা সেটা নাকি ক্লিয়ার হয়ে গেছে। খুব ভালো খবর। তাহলে এই যে 2 বছর ওর এই ব্লকেজটা ক্লিয়ার হয়ে গেছে, তাহলে ও এখনও কেন কনসিভ করেনি? কারণ মেন প্রবলেমটা তো ওর এই ব্লকেজটা ছিল, যে ব্লকেজের কারণে ও বাচ্চা কনসিভ করতে পারছে না, ঠিক আছে? তো অটোমেটিক্যালি মেয়েদের তো দোষারোপের মানে কাঠগড়াই এই ক্ষেত্রে সর্বপ্রথম দাঁড় করানো। আমাদেরই মানে বন্দনাদেরই চেনা পরিচিত, তার বড় মেয়েটারও এইরকম অবস্থা। তো ডাক্তার বদ্যি সব করে বেড়াচ্ছে, বাট এদের গ্রামের মানুষদের একটা বক্তব্য কি, ছেলেদেরকে ট্রিটমেন্ট করাবে না। না মানে আমার কথা হচ্ছে বাচ্চাটা কার নিড, হাজব্যান্ড ওয়াইফ বোথ, দুজনের। তাহলে দুজনের প্রচেষ্টাতেই বাচ্চাটার জন্ম পরিচিতি, তাই তো? তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এরা এমন এখনও সেই মান্ধাত্তার আমলে ঢুকে রয়েছে, এরা খালি মেয়েটারই ট্রিটমেন্ট করিয়ে যাচ্ছে। এই জল পোড়া, এই তেল পোড়া, এই ডাক্তার, এই বদ্যি, এই ঠাকুরবাড়ি করে বেড়াচ্ছে। কিন্তু হাজব্যান্ডটাকে, যে জামাইটাকে নিয়ে গিয়ে দেখা, তাকেও 2টো ডাক্তার দেখ তার মধ্যে কোনো সমস্যা আছে নাকি, তাহলে তো বিষয়টা বোঝা যাবে যে হ্যাঁ, যার খামতি আছে ট্রিটমেন্ট করাও, সেই জায়গাটা ফুলফিল হবে। লজ্জা কিসের আমি বুঝে পাই না। তাই এইখান থেকে আমার মনে পড়ে গেল যে আজকে যদি ওর ব্লকেজটা ক্লিয়ার হয়ে যায়, তাহলে ওর সন্তান ধারণের ক্ষমতাটা ক্লিয়ার আছে, ঠিক আছে? এবার আগে তো এই ব্লকেজের জন্যই বাচ্চা কনসিভ করতে পারছিল না, এরকমই আমরা শুনেছি। তো তাহলে যখন এখন ব্লকেজ ক্লিয়ার হয়ে গেছে, তারপরেও আফটার 2 ইয়ার্স ও কিন্তু এখনও কোনো ইস্যু নিতে পারেনি কেন? তাহলে কি আমরা ধরে নেব যে দাদা কোনো প্রবলেম না? মানে এটা লজ্জার কোনো বিষয় না, এটা ট্রিটমেন্টের বিষয়, এটা চিন্তার বিষয়। যে আজকে যতটা এফার্ট তো তার স্ত্রী দিয়েছে যে আমি এই ট্রিটমেন্টগুলো করি, অ্যাটলিস্ট আমার ব্লকেজটা ক্লিয়ার হলে বাচ্চার একটা বিষয়টা, কিন্তু একটা হাজব্যান্ড কেন সেই ট্রিটমেন্টটা করাবেন না? আমি দেখেছি যখনই বাচ্চা মানে জন্ম হওয়ার কোনো রকম কোনো প্রবলেম হয়, সর্বপ্রথম কিন্তু এখনও মেয়েটার ট্রিটমেন্ট আগে করানো হয়, যে মেয়েটার মধ্যে কোনো রকম দোষ আছে। মানে মেয়েদেরই দোষটা আগে দেখা হয়, যে না ছেলেটারও, বাড়ির ছেলেটাকেও দেখি তারও তো, কারণ আমি এই বাজা একটা শব্দ উঠেছিল সেই সময় কিন্তু আমি বলেছিলাম যে বাজা তো সেই বংশের মানুষটাও হয়ে যায়, তাই না? আজকে যদি একটা স্ত্রী কনসিভ করতে না পারে, সেখান থেকে দাঁড়িয়ে তাকে যদি আমরা বাজার মতন একটা নোংরা খিতাব দিতে পারি, তাহলে আজকে সেই বাড়ির পুরুষটাকে কেন বাজা বলা হবে না? কারণ সন্তান তো তুমিও নিতে পারছো,
যখন তার ওই বাচ্চা ধারণের ক্ষমতাটা থাকে না, মানে মেল পার্সনের যখন কোনো রকম ডিসপুট থাকে, তখন তাকে কেন বাজা বলা হয় না? এই তফাৎটা দীর্ঘকাল চলে আসছে, এটার কোনো রকম মিটমাট দেখতে পাচ্ছি না যে এটার কোনো সুরাহা হয়েছে। তো অবশ্যই করে ভালোটাই আমরা আশা করব, যে যদি এরকম কিছু সমস্যা হয়ে থাকে ট্রিটমেন্ট হোক, তারপরে দাদার ট্রিটমেন্টের পর যদি দেখা যায় দাদা ভালো আছে, তাহলে তুই আবার পুনরায় ট্রিটমেন্ট করা, যে তোর ব্লকেজ ছাড়া তার মানে কোনো রকম খামতি আছে যার জন্য কনসিভ হচ্ছে না, মেবি যে কোনো একটা। এইবার আসি মারিয়ার বিষয়। হ্যাঁ, মানে শুয়ের একদম কলজেভিচ মারু, মারো সব মিটকে মারো। তো মারু, মারিয়া থেকে মারু, মারু থেকে মারিয়া, মানে রাগ যখন হবে তখন তুমি মারিয়া, আর যখন পিড়িতে কাঠালে রাঠাল লাগলে পরে ছাড়ে না, জেনে শুনে করবা পিড়িত রে, তখন মারু। বুঝতে পারছি? এবার আমি খালি ভাবি আরেকটা কথা খুব রমণীয় উঠছে, এমএসএ। হ্যাঁ, এই কথাটা বেশ কিছুদিন আগে ইপুদি বলেছিল যে তলায় তলায় যোগাযোগ রেখেছে, এই যে এমএসএলের যে সাপোর্টার্সরা রয়েছে, মানে দীপ্তিদি আর আমি, আমাদের সাথে সুযোগাযোগ রেখেছে যাতে কেসটা একটু ফিটটুস হয়ে যায়। মানে এমএসএলের সাথে বহুদিন আগে চুমাচাটি হয়ে গেছে, মানে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। লাইক সিরিয়াসলি? না মানে বলতে হয় তাই বলতে থাকো নাকি? আমি এমএসএল আর একে যতটুকু বুঝতে পারছি, এরা কেউই থামবে না, এটা চলছে। হ্যাঁ, কোথাও না কোথাও একটা জায়গায় নিশ্চয়ই কিছুতে আসবে, কিন্তু ওই গলায় গলায় এমএসএলের মানে বড় চ্যানেলের সাথে আট ঘাট বেঁধে নিয়ে দেন এখন তারা একদম চুপচাপ হয়ে গেছে। এইরকম চিন্তাভাবনা যদি কারোর মাথায় থাকে, আমি বলবো ভীষণ বোকা বোকা সব। কোনটার সাথে কোনটা জুড়ে দিয়ে, কোনটার সাথে কোনটাকে ম্যাচ করে দিয়ে একটা মানে প্রেজেন্ট করা হচ্ছে, আমি অবাক হয়ে যাই। তারপরে আমার কমেন্ট সেকশানে একটা কমেন্ট এসেছে যে আগলারি মাসিও তো বিদেশ থেকে প্রচুর প্রচুর গিফট পেয়েছে। ওই আবার গিফটের প্রশ্নটা চলে আসে। কিউআর কোড দিয়ে টাকা তোলা আর সামনে থেকে কেউ যদি গিফট প্রোভাইড করে, দুটো আলাদা। এবার তাহলে তোমরা বলতে পারো, তাহলে রিম্পা তুমি লাস্ট ভিডিওতে কেন বলেছিলে যে বাচ্চার বাবাও অন্য দেশ থেকে আসা টাকায় সেই বিছানায় শুয়ে রয়েছে, তাহলে সেও দেশদ্রোহী বলো বা সিন্ডিকেটের আওতার মধ্যে পড়ে, কেন বলেছো এই কথাটা? না, সেটার একটা কারণ আছে, কারণ ওই মানুষগুলো ডাইরেক্ট কিন্তু বাচ্চার বাবাকে গিফটগুলো দেয়নি, কারোর থ্রুতে পাঠিয়েছে। আজকে যার থ্রুতে পাঠিয়েছে তাকে দেশদ্রোহীর তকমা দেওয়া হচ্ছে। আমার কথা হচ্ছে সেখানে, আশা করি বোঝাতে পারছি বিষয়টা তোমাদেরকে। তো এইবার হচ্ছে মারুর বিষয়টা। এই যে আমি মারুর কাছে যাওয়ার আগে আমি আমার আর শুয়ের বিষয়টা বলি। এই যে আমাদের মধ্যে সেই লেভেলের গিয়ে চুলাচুলি হয়েছে, নোংরা থেকে নোংরা দল, ঠিক আছে? তারপরে গিয়ে যখন আমরা একটা সখ্যতায় এসেছি যে চলো বহুত হুয়া, এবার একটা জায়গায় থামা উচিত, তো দুজনেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসে কম কিছু বলিনি, কিচ্ছু কমের খাতায় ফেলবে না যে সে আমাকে কিছু কম বলেছে আর আমি তাকে কিছু কম বলে ছেড়ে দিয়েছি, এরকম ব্যাপার না। সেই লেভেলের গিয়ে বলেছি আমরা পরস্পরকে। তারপরেও গিয়ে একটা কোথাও না কোথাও আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে এসে আমরা একটা জায়গায় এসে স্থিরতা পেয়েছি। ঠিক সেরকম মারিয়া হয়ে গেছিলো কদিন আগে, কারণ রাগ হয়েছিল, বিয়েতে নেমন্তন্ন করেনি, হোয়াট এভার। তারপরে সেটা আবার মারু হয়ে যায়, কারণ তলায় তলায় পুনরায় আবার ফোন মানে আলাপ হয়েছে। তো আলাপ হওয়াতে ক্ষমা চেয়ে নিয়েছে, মারু ক্ষমা চেয়ে নিয়েছে, সমস্ত কিছু একদম রাগ জলের শুয়ের আবার ভীষণ অল্পেতে কেউ মিষ্টি কথা বললে পরেই মানে বলে পাক হয়ে যায়। তা আমি বলি কি, এই আমি মারু বাকি আরও যারা আছে না, এরা কিন্তু আউটসাইডার, কিন্তু তোর ঘরের লোক হচ্ছে তোর বর, তোর হাজব্যান্ড। তাহলে তার বিষয়টা এতটা আলাদা হয়ে কেন? তাকে কেন একবারে ছাঁটাই করে দেওয়া হবে তার ভুলের কারণে, বা তোকে কিছু ছোট বড় কথা বলার কারণে? মানে অন্যের ক্ষেত্রে সেটা মাপ, আর নিজের বরের ক্ষেত্রে সেটা বরকে পুরো সাফ। ও মাই ডগ টাইপস। তো এটা কেন? মানে এই লজিক লাগাতে হবে না, বিষয়টা তো জানতে হবে যে আজকে যে মানুষগুলো তোকে একটা সময় এত গালাগালি করেছে, মানে ওয়াইটি দাদাভাইও কত গালাগালি করেছে, তারপরেও একবার দুবার হলেও তার সাথে তুই কথা বলেছি, আমার কথাও আছে তার মধ্যে ইনক্লুড করি। সীমাদির সাথে এত হয়েছে, তারপরেও সীমাদি রেখেছিস, তাহলে বরটা কেন বাদ? তাই না? হ্যাঁ, বিষয়টা ভাবাচ্ছে, এই জন্যই প্রশ্নটা করলাম। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আশা করি বোঝাতে পেরেছি। আর তোমরা তো এক একটা একদম 30 মার খা। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।